ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। প্রায় 10 দিন আগে এক সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাজনীতির মাঠেও তার এসব বক্তব্য ঝড় তুলেছে, যা এখনো বইছে। অবশ্য তিনি একা নন, এনসিপির অন্য নেতারাও উপদেষ্টাদের নিয়ে কড়া ভাষায় সমালোচনা করছেন। মৃত্যু ছাড়া উপদেষ্টাদের সেফ এক্সিট নেই জানিয়ে তারা বলছেন, কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন সেই তালিকা অবিলম্বে প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের হুমকি এসেছে জামায়াতের পক্ষ থেকেও। আজ দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, উপদেষ্টাদের কে কে ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে। বলছেন, উপদেষ্টারা সংশোধন না হলে তাদের নামও প্রকাশ করবে জামায়াত। এক্ষেত্রে অবশ্য বিএনপির অবস্থান ভিন্ন। দলটির নেতারা মনে করছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত অন্তত 3 বার 1975, 2008 এবং সর্বশেষ 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেফ এক্সিটের ঘটনা ঘটলেও ইতোমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন তাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে অসুস্থ, দুর্নীতি এবং আত্মবিধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে বাংলাদেশের সেফ এক্সিটের প্রয়োজন আছে। 1 বছর আগে ফ্যাসিস্ট হাসিনা পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যেই ছাত্রদের পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, এখন কেন সেই ছাত্ররাই উপদেষ্টাদের নিরাপদ প্রস্থানের কথা তুলছেন? এটা কি কেবলই সতর্কবার্তা নাকি অন্য কিছু? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে আজকে রাজকাহন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেভ এক্সিট বিষয়ক যেই মন্তব্য, তা ঘিরে দেশের রাজনীতিতে আসলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম বলছেন, উপদেষ্টারা নিজেদের সেভ এক্সিটের কথা ভাবছেন। আমি জানতে চাই, আসলে এই অন্তর্বর্তী সরকার আসলেই কি আদর্শের জায়গা থেকে কাজ করছে, নাকি এটি কেবল একটি অস্থায়ী সেতু যার দুই প্রান্তেই আসলে পুরনো রাজনীতি দাঁড়িয়ে আছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে দুজন বিশিষ্ট আলোচক সম্মানিত, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। আচ্ছা, আমি কথার শুরুতেই মিরপুরে একটা গার্মেন্টস এবং যে রাসায়নিক কারখানায় যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, এখনও কিন্তু আগুন জ্বলছে এবং আমাদের কর্মীরা ওখানে আছে। আমার কাছে সর্বশেষ তথ্য মোতাবেক 20 জনের লাশ পাওয়া গেছে। তো আমি তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং অনতি বিলম্বে এখানে যা যা করা দরকার, আমি অন্য আলোচনায় যাচ্ছি না, সেটা করা দরকার। এবং এই ধরনের হত্যাকাণ্ড অনেক সময় সংগঠিত হয়, নিহত হয়, কিন্তু এখনও আমরা এই ধরনের শ্রমজীবী মানুষ তাদের জীবনের নিরাপত্তা দিতে পারি না। কর্মসহায়ক পরিবেশের কথা হয়, কিন্তু সেটা হয় না। তো আমি আশা করব দ্রুততার সাথে ঘটনা কিভাবে ঘটলো তার তদন্ত করে যদি দায়ী কেউ হয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নিহত আহতদের ব্যাপারে যা যা আছে ক্ষতিপূরণের আমাদের দাবি, সেটা দ্রুত করবে। এটা একটা। আরেকটা ছোট্ট করে খালি বলে নেই যে আমরা যখন এখানে কথা বলছি, আপনিও তুললেন আমাদের শিক্ষক সমাজ রাজপথে। আমার বিবেচনায় যে এইখানে তাদের দাবিটা খুব যে আহামরি সর্বশেষ এমনটি মনে হয়নি। সরকার কিছুটা তো এগিয়েছিল। তা আমার মনে হয় এইসব কাজে দেরি করা উচিত না। এটা দেরি করলেই আমাদের নতুন নতুন সংকট হবে। আমাদের এখন যে গণতন্ত্রের পথে যে যাত্রার কাজটা আমরা করতে চাই, সেটাও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই দুটি কথা বলে এবার আমি চলে আসি আপনার সরাসরি কথায়। দেখেন, আমি জিনিসটাকে এইভাবে ভাবতে চাই। আপনি শেষে বলছেন যে এই যে টিমটা তারা আদর্শের কাজ বা অন্য জায়গাটা বলছেন। দেখেন, এটা মনে রাখা দরকার, এইটা তো কোনো ঐক্যবদ্ধ কোনো পলিটিক্যাল পার্টি বা মানে এক চিন্তার কোনো গোষ্ঠীর সরকার না। সেটা আমরা আশাও করিনি, কারণ একটা গণঅভ্যুত্থানের পর গঠিত হয়েছে। এখানে নানা মত নানা পথের মানুষ আছে। তা শুরুতে তারা হয়তো বা লিখিত না করলেও একটা সাধারণ যে আইডিয়াটা, সেটা কি ছিল, যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসাবে সামনে আসছিল গণতন্ত্র, বৈষম্যহীনতা। নানা কারণে বৈষম্যহীনতার আলোচনা ওনারা ঢুকতেই পারেননি, আমিও সেদিকে এখন না ঢুকি। তো অন্ততপক্ষে সে এই গণতন্ত্রের একটা পথে যাত্রার জন্যে ভালো ইলেকশন, তার জন্য প্রয়োজনীয় সংস্কার, আর আমাদের যেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী কাঠামো, এইটা যাতে সবসময় না উঠতে পারে,
হ্যাঁ, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙাটাই প্রধান বিষয়, কিন্তু ওনারা সেটা আলোচনার মধ্যে আর ঢুকতে পারেননি শ্বেতপত্র কমিটি করে। কিন্তু সেই জায়গায় কতগুলো গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব বা পারলে তারা করবেন, এটাই তো কথা ছিল। আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে ওনারা কাজটাকে অনেক বেশি ছড়িয়ে ফেলানোর পর এবং অনেকের অতিকথন, অপ্রয়োজনীয় কথন আজকে এ ধরনের নতুন একটা সংকট তৈরি করেছে। এবং যার জন্য আপনি যে নামগুলো বললেন তারা নানা ধরনের কথা বলছে। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য, যিনি একসময় দায়িত্বে ছিলেন উপদেষ্টার, তার কাছ থেকে তো আমরা এই ধরনের কথা শুনতে চাই না। আমরা শুরুতে তো যার যার আকাঙ্ক্ষা নানা ধরনের হতে পারে, কিন্তু যখন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা কিভাবে ভালোভাবে এই পথের যাত্রাটা ঠিকমতো করে আগায় যাব, সেটাই তো আমাদের প্রশ্ন হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এখানে তো আমরা ধরেন বামপন্থীরা তার মতো কাজ করেছি, অন্যান্য দল তার মতো কাজ করেছে, তা আমি তো আমার এইটাকে এখানে প্রতিষ্ঠিত হবে এটা ভাবার কোনো কারণ নেই, এটা তো ভুল চিন্তা। এবং এটা আমি যদি মনে করি আমারটা এখানে প্রতিষ্ঠিত করব, তাহলে তো জিনিসটাকে আর একটা হজবরল করতে চাই। তো এইরকম অন্য কেউ যদি মনে করে থাকেন তার এজেন্ডা বাস্তবায়ন হয়নি বলে আজকে নতুন করে কামান দাগবেন, সেটা তো মোটেই যথাযথ হয় না। সেটা কিন্তু ওই গণতন্ত্রের পথে যাত্রাকেই ক্ষতিগ্রস্ত করবে। এবং আমরা যে একটা নির্বাচনের যাত্রার কথাটাই বলছি এই কারণে যে আমাকে বলেন ঠিক এই মুহূর্তের কি কাজ, আমি তো বলি এই মুহূর্তেই দরকার একটা নির্বাচিত সরকার। এছাড়া অন্য জায়গাটার গেলেই আমরা যেভাবে নানা দিকে জটিল পরিস্থিতি করে ফেলছি, আরও নতুন ধরনের জটিলতা তৈরি হতে পারে, তা কিন্তু আমাদের আরেক ধরনের সংকটে ফেলে দিতে পারে। সুতরাং এইসব কথাবার্তা আমি মনে করি যে এইগুলো যথাযথ না। একটা জিনিস এটা বিবেচনায় রাখতে হবে, সেটা কি, আমাদের নির্বাচন তো 4 মাসেরও হিসাব করলে কম সময়, যেটা হচ্ছে আমরা বরঞ্চ নির্বাচনের সময় যে টিম দায়িত্ব পালন করবে সেইখানে প্রয়োজনে কোনো মানে যাদের দলীয় আবরণ বা ইতিমধ্যে কথার মধ্য দিয়ে বিতর্কে তৈরি করেছে সেই জায়গাটা বাদ দিয়ে কিভাবে করতে পারি ওই দিকে মনোনিবেশ করতে পারি। আর যদি বলেন আখের গোছানো, দুর্নীতি, লুটপাট, এর সাথে ইতিমধ্যে তো অনেক খবর হয়েছে, তা সেইটা কেন আইন নিজস্ব গতিতে চলবে, সেই ধারায় যাওয়া দরকার বলে আমি মনে করি। যেহেতু নির্বাচন নিয়ে বলছিলেন মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু জানতে চাই, একটি প্রসঙ্গ বারবার আসছে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ ঘিরে, কারণ বলা হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যেই ছাত্রদের পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখন কেন সেই ছাত্ররাই উপদেষ্টাদের নিরাপদ প্রস্থানের কথা তুলছেন। অর্থাৎ কেউ কেউ বলছেন এই সরকারের যে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, সেটা কি আসলে তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার যে প্রয়াস, এই বিষয়টার জন্যই কি আসলে বারবার এই সেফ এক্সিট বা অন্যান্য প্রসঙ্গ আসছে, আপনার কি মনে হয়? মানে এমনি তারা কথা যেটা বলেছেন সেটা যেরকম ধোঁয়ায় আচ্ছন্ন, এখন আপনার প্রশ্নটা ওর আরও কিছুটা ধোঁয়া দিয়ে দিলে আমার মনে হচ্ছে। আমি না সাবজেক্টটাই তো ঠিক মতো বুঝতে পারছি না। আপনি যে প্রশ্নটা করলেন, মানে আমি এই নির্বাচনের মধ্যে এমন করে বিরাট জটিলতা দেখছি না। আমি এই উপদেষ্টাদের এক্সিটের কোনো বিষয় দেখছি না। আমি এক্সিট কার আটকাতে পারি? নতুন সরকার আসলে আটকে দেবে, তাই তো? তাহলে এরা তো আটকাবে না। নতুন সরকার আসবে যেটা, সেই সরকার যাদের এক্সিট আটকে দেবে সেটা কে বলল? নাকি জনবিস্ফোরণে, জনবিক্ষোভে তাদেরকে লোকে রাস্তায় ধরে পিটিয়ে হত্যা করবে, শ্রীলঙ্কার মতো দড়ি বেয়ে বেয়ে হেলিকপ্টারে উঠতে হবে? মানে একটা অদ্ভুত কোনো একটা পরিস্থিতি তারা বিবেচনা করে সম্ভবত কথা বলছেন। দেখেন, মাত্র 40 দিনের ব্যবধানে 1,500 লোক জীবন দিয়ে যে অভ্যুত্থানকে জয়যুক্ত করেছে, সেই অভ্যুত্থানের চরিত্র অন্যান্য অভ্যুত্থানগুলোর মতো নয়। এই অভ্যুত্থান মানে একটা বিরাট রক্তক্ষরণের মধ্যে দিয়ে একটা গুণগত পরিবর্তনের সূচনা করেছে। আপনি সেই গুণের দিকটা দেখেন, সেই গুণের দিকটা চর্চা করেন, সেই গুণাবলীগুলো প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন রাজনীতিতে, সমাজে, সর্বত্র। যারা এটা নেতৃত্ব দিলেন অন্তত সেই সময়ের জন্যে, তারাই এখন ওটা ভাঙছেন, আমি তাই দেখছি। মানে যত ধরেন আগুন ঝরানো বক্তব্য, উত্তেজনা তৈরিকারী বক্তব্য তারা বলছে, বাকি সোসাইটিতে আমি শান্ত দেখছি। আচ্ছা ঠিক আছে, একজন উপদেষ্টা তলে তলে কয়েক হাজার কোটি টাকা চুরি করেছেন, এরকম ঘটনা যদি থাকে তাহলে মামলা করতে যান, কোর্ট মামলা না নিলে। আরেকটি বিষয় বলা হচ্ছে বারবার যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে, আগেও আসলে এই বিষয়টি নিয়ে আসছে, এই সেভ এক্সিটের সাথে লিয়াজও করার বিষয়টা। অসুবিধা কি? উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের সাথে কি যোগাযোগ থাকতে পারবে না? কথা আছে, উনি সরাসরি রাজনীতি করতে পারবেন না, সেটা বলা হতে পারে। যদিও সেরকম করেও এই সরকারের কোনো পার্টিকুলার আপনি বৈশিষ্ট্যের কথা বা তার কাজ
পেরিফেরির কথা, জুরিডিকশনের কথা বলেননি। না, হঠাৎ তারা বলছেন যে লিয়াজও কেন করছে, তারা আসলে ধরেই নিয়েছে নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে, কয়েকজন উপদেষ্টার ভূমিকাও তারা আসলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? না, তো সেটা দেখান কীরকম করে। হতেই পারে, হতে পারে না যে আমি কিন্তু তা বলছি না, কিন্তু কোনো উপদেষ্টা যদি কোনো রাজনৈতিক দলকে মনে মনে পছন্দ করেন, মানে তারাও বুঝাতে চাচ্ছেন যে আসলে অন্তর্বর্তী সরকার বা যারা উপদেষ্টা আছেন তারা আসলে নিরপেক্ষভাবে কাজ করছেন না, কেবল একটি দলের মানে প্রতি যারা তারা অভিযোগ করছেন রিয়াজ তারাও করে তো ফেলেছেন। উপদেষ্টা ছিলেন, জি। তাদের সাথীরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, একসাথে গড়েছেন, তারা উপদেষ্টা আছেন, তাদের নামেই অভিযোগ হচ্ছে। তারা কি তাদের কথা বলছেন? কয়েকজন উপদেষ্টা, অন্তত 2 জনের কথা তো আমি জানি, যারা বলেছেন আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে এইখানে থাকে, আমার সেফ এক্সিটের দরকার নেই। বলেন যে না, তুমি এই কাজ করেছো, তোমার এতে বড় বড় কথা চলে না। আরেকজন যিনি বলেছেন তাকে প্রমাণ দিতে হবে যে তারা কি অপরাধ করেছেন, তার কথার জবাব দেন, তা তো করছেন না। আপনি পুরো ব্যাপারটা বাতাসের মধ্যে রাখছেন কেন? নিশ্চিতভাবেই এই সরকারের উপদেষ্টারা যদি এরকম কিছু করে তা এক্সপোজড হওয়া উচিত। সাহসিকতা যে কেউ কথা বলবে, আমরা তাদেরকে ধন্যবাদ দেব, তাদের সহযোগিতাও করব, কিন্তু বাতাসের মধ্যে রেখে দিলে সেটা কোনো রেজাল্ট দাঁড়াবে না। আপনাকে তো বলতে হবে যে এই কাজটা তারা করেছেন, এই কাজগুলির জন্য তাদেরকে বাধা দিতে হবে, অথবা এই কাজের জন্য সরকার তাদেরকে বাধা দিতে পারে, না হলে পরবর্তী সরকার আটকে দেবে তাদেরকে। তারা পালাতে চাইবে কিন্তু পালাতে পারবে না, এরকম একটা কাহিনী বা একটা সত্য যা মানুষ বিশ্বাস করতে পারে সেরকম তো বলতে হবে। আমি তো সেরকম দেখছি না। কিন্তু এগেইন আমি বলি, 2 জন উপদেষ্টা যদি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন, লন্ডনে ফোনে কথা বলেন, সেই জন্য তাদের দেশের বাইরে যেতে দেবেন না, তাদের সেফ এক্সিট অর এক্সিস্টেন্স আটকে দেবেন, করতে পারবেন দেখি আপনি? কয়জন দেখবে? এর ভিত্তিতে তো কোনো কথা হতে পারে না। এটা বরঞ্চ একটা নিস্তরঙ্গ পুকুরের মধ্যে অযথা কিছু ঢেউ তুলবার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি। আর যদি অভিযোগের সত্যতা থাকে, ডেফিনেটলি বলে, প্রমাণ সহ বলে যে এই আছে, এখন তো বলতে পারে। তালিকা প্রকাশের কথা বলেছেন আব্দুল সালাম, আপনার কাছে সেই বিষয়টি নিয়ে আসলে যে আসতে চাই, এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ দলের অন্য নেতারাও বারবার আসলে এই সেফ এক্সিট নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেই যাচ্ছেন। তারা তালিকা প্রকাশের কথা বলেছেন, এমনকি জামায়াতের পক্ষ থেকেও এই তালিকা প্রকাশের হুমকি এসেছে, কিন্তু বিএনপি ভিন্ন অবস্থান নিয়েছে, বলছে উপদেষ্টাদের সেফ এক্সিট আসলে স্বাভাবিক। আপনারা এই ভিন্ন অবস্থান নিয়ে আর কি কিছু মন্তব্য করতে চাচ্ছেন কিনা আপনি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক বিজ্ঞ মান্না ভাই, প্রিন্স ভাইকে ধন্যবাদ জানাই। যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমিও প্রথমেই গার্মেন্টসে যে আগুনে দগ্ধ হয়ে অনেকগুলো মানুষ, নিরীহ মানুষ মারা গেছে, তাদের জন্য শোক প্রকাশ করছি। আহত যারা, তাদের অনতিবিলম্বে সুচিকিৎসার জন্য দাবি জানাচ্ছি। আসলে বিষয়টা হলো, যেটা সবাই জানে যে নাহিদ যে কথাটা, সে তো নিজেও উপদেষ্টা ছিল এবং তার সাথের উপদেষ্টা তো এখনো রয়ে গেছে। তাই এইটা তার প্রধান উপদেষ্টা তাদের নিয়োগকৃত, এটা তারা বলছে এবং প্রধান উপদেষ্টা নিজেও বলছে। তো এরপরে এটা নিয়ে তারা প্রশ্ন তোলার মানে তো এটা ডাল মে কুচ কালা হয় মনে হয় আর কি, যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আর আরেকটা হলো যে কিছু নির্বাচনের আগে দেখবেন, যখন খুব গরম থাকে, নির্বাচন যখন কাছায় আসে, নির্বাচন হয়ে যাবে, আগের দিন বলে এই প্রশ্নবোধক, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবোধক করার জন্য এখন থেকেই তারা চেষ্টা করতেছে, যেহেতু তারা আশা করতেছে যে তারা হয়তো জয়লাভ করতে পারবে না, এর জন্য নির্বাচনটাকে আগে থেকে বিতর্কিত করতে চায়। কিন্তু আমরা তো দেখতেছি জামাত অলরেডি নির্বাচনে, অন্য কেউ না নামলেও জামাত কয়েক মাস আগে থেকে নির্বাচনে নেমে গেছে, একদম ডোর টু ডোর তারা ক্যাম্পেইন করতেছে, তাদের প্রার্থী দিয়ে দিছে। অর্থাৎ তারা এটাকে মিন করতে চায় যে পরবর্তীতে যাতে নির্বাচনের পরে এই প্রশ্নটা আনতে পারে যে আমরা তো আগেই বলছিলাম এটা বিতর্কিত, এই নির্বাচন ঠিক হয় নাই। এটা হলো আগে থেকে একটা জানান দিয়ে রাখা। তো এটা বলার কোনো মানে হয় না। এটা যদি আমরা যেটা বলতেছি যে আজকে নির্বাচনটা আমরা চাচ্ছি, জনগণ ভোট দিবে, জনগণ এখনো কেউ বলতেছে এই বিএনপির পক্ষে এত%, জামাতের পক্ষে এত%, কেউ বলে এখন বলতে অনেকে ঠিকই করে নাই। তো এত কিছুর মধ্যে আগে থেকেই কেন এগুলো নিয়ে ষড়যন্ত্র চলতেছে?
তা আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে আপনারা যেটা বলছেন যে বিএনপির আলাদা অবস্থান, বিএনপির আলাদা না। বিএনপির অবস্থানটা হলো যে দেশে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আছে, দেশের ক্রাইসিস এখনও উত্তরণ ঘটে নাই ক্রাইসিস থেকে। তো কাজেই দেশটাকে আরও মানে ক্রাইসিসের মধ্যে আমরা ঠেলে দিতে চাই না। আমরা মনে করি যে অলরেডি ক্রাইসিসে আছে, এটা থেকে উত্তরণের একটাই মাত্র পথ, সেটা হলো নির্বাচন। নির্বাচনের কোনো বিকল্প নাই। তো কাজেই সেটাকে যারা বিতর্কিত করতে চায় তারা হয়তো দেশে অন্য কিছু চায়, কি চায় সেটা জানি না, সেটা তো তারাই বলতে পারবে। আর আরেকটা হলো যেটা তারা এই যে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করে যে তারা তালিকা দিয়ে দিবে কার কি হয়েছে, কোন উপদেষ্টা কার পক্ষে, এটা তারা ধমক দিয়ে পুরো উপদেষ্টা পরিষদটাকে তাদের পক্ষে নিতে চায়। অর্থাৎ তারাদের নিশ্চয়ই এখানে আরও কিছু স্বার্থ বাকি আছে। কারণ কিছু তো উপদেষ্টা এটা পরিষ্কার যে কাদের পক্ষে কাজ করতেছে আমরা তো নিজেরা বলতে চাই না। তারপর তো আমরা বলতেছি ঠিক আছে থাকুক, কিন্তু নির্বাচন শিডিউল অ্যানাউন্স হওয়ার সাথে সাথে তারা যদি এই ধরনের কোনো বিতর্কিত অ্যাডভাইজার থাকে সে থাকতে পারবে না। পরিষ্কার কথা, যদি কোনো দলের প্রতি আনুগত্য থাকে পরিষ্কার তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একটা এই ধমক দেওয়ার পেছনে আমি যেটা মনে করি তাদের উদ্দেশ্যটা হলো তাদের পক্ষে নেওয়া, মানে পুরো পরিষদটাকে তাদের পক্ষে নিয়ে তাদের পারপাসটাকে সার্ভ করানো। তাহলে তারা ঠান্ডা হয়ে যাবে। সবাই হয়তো তাদের পারপাস সার্ভ করতেছে না, কেউ কেউ হয়তো তাদের সাথে একমত হচ্ছে না, ওই কারণে তাদেরকে টার্গেট করেই তারা সেটাকে তারা বারবার একটা কথা বলছে এনসিপি নেতারা যে আসলে উপদেষ্টারা রীতিমতো একটি মাত্র রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠেছেন, অর্থাৎ তারা ধরে নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল। বারবার এই প্রসঙ্গটা আসলে কেন আসছে? এই প্রসঙ্গটা শুধু বললাম তো, যদি আনতে হয় তাহলে তো এটা তো উপদেষ্টা পরিষদ বানাইছে ছাত্ররা, এবং এখন পর্যন্ত সেই উপদেষ্টা পরিষদের ছাত্রদের ডাইরেক্ট প্রতিনিধি আছে, তাইলে তারা এবার এটা বলে কিভাবে? এবং প্রধান উপদেষ্টাও তো তাদের নিয়োগকৃত। যদি আমরা বলি, আমরা সবাই বলছি যে না এই উপদেষ্টা পরিষদ আমরা বানাইছি, আমরা চাই, অর্থাৎ যেভাবে আসুক না কেন আমরা এদেরকে সাপোর্ট করতেছি, এদেরকে সহযোগিতা করতেছি। কি কারণে? যে একটা মানে ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য, যে একটা নির্বাচিত সরকারের কাছে যাতে তারা ক্ষমতাটা অর্পণ করে যেতে পারে, এর আগে যাতে কোনো ক্রাইসিসে তারা না পড়ে। এই কারণে কিন্তু শত সমালোচনা, উপদেষ্টা পরিষদের ব্যাপারে আমাদেরও অনেক সমালোচনা আছে, কিন্তু আমরা সেভাবে বলতে চাচ্ছি না। কারণ আমরা চাই না যে তারা আরও দুর্বল হয়ে যাক, তারা আরও মানসিকভাবে শক্তিহীন হয়ে যাক। তাহলে তো হবে কি তারা একটা নির্বাচনই করতে পারবে না। নির্বাচন যদি আজকে এরা না করে যেতে পারে, তারা যদি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেয় তাহলে কি হবে? এই মুহূর্তে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি উপদেষ্টা পরিষদ বলে আমরা রিজাইন করলাম, তাহলে হোয়াট ইজ নেক্সট? তাহলে পরবর্তী পর্যায়ে কি হবে? এই জন্য সেই অবস্থায় আমরা ঠেলে দিতে চাই না। তা আজকে তারা এত কিছু ভোগ করার পরও, ছাত্ররা এত সুযোগ সুবিধা ভোগ করার পরও, ইভেন জামাতও এত কিছু তারা ভোগ করার পর তারা কেন আজকে নির্বাচনটাকে নিয়ে বিতর্কিত করতে চায়? আব্দুল সালাম, আবারও আমরা আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি বিরতির সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। রুইন হোসেন প্রিন্স, আপনার কাছে আসতে চাই। 12 অক্টোবর জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, সরকারও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তার কিছুদিন আগে এনসিপি নেতা নাহিদ ইসলামও ঠিক একইভাবে আখের গোছানোর কথা বলেছেন। বিতর্ক সৃষ্টি হয়েছে, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? একটু ভালো হতো, ধরেন আমরা যে কথা বলেছি, যে কথাগুলো বলছি সেটা যদি আমাকে বলতেন। কিন্তু এটা একটা সমস্যাও দেখি আলোচনা সভায় আসলে, কারণ মিডিয়া তো সবসময় বিশেষ গোষ্ঠীকে ফোকাস করে। এমনকি এটা অবশ্য মিডিয়ার দোষ দেবো কি, আমরা যখন এই ঐক্যমত্যে বসি না, এখানে মান্না ভাই আছেন, উনি তো আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ান। তো এখন দেখা গেল মান্না ভাই সহ আমাদের দলগুলো আছি 30টা দল, এখন যারা উপস্থাপক তারা এসে বললেন যে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী আমরা 3টা দলের কথা শুনবো। তো ওইখানে যখন এরকমের হয়, তা মিডিয়া যখন আপনারা প্রাধান্য দেন তখন আর আমার কিছু বলতে ইচ্ছা করে না। আমি এখানে সরাসরি আসি এবার কথায়। আমি বলছি যে এই যে উপদেষ্টাদের কথা বলছেন, আপনার মতামত বলুন। আমি বলছি সরকারের যে কথা বলছেন, এই সরকার নিয়ে তো কমিউনিস্ট পার্টি বামপন্থীদের কথা আছে। আমি সেটা বললে যে সেইটার উত্তর দিতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হতো, এটা বললাম। তবে আমি দোষারোপ করলাম না, যে কারণ একেবারেই সরকার প্রধান থেকে শুরু করে। ঠিক আছে, এটা আসছি আমি শুধু এটা বললাম, এক কথা বলে দিয়ে যাই। প্রথম কথা, যে কথাগুলো হচ্ছে এই কথাটা প্রমাণ উত্থাপন করা উচিত, যদি একেবারে এর একটা সমাধান আমরা চাই। কারণ আখের যারা গুছায় এই জায়গাগুলো হচ্ছে, তাহলে তাদের কেন পানিশমেন্টের আওতায় নেওয়া হচ্ছে না?
তা সরকার না নিতে পারে, তাহলে আমি জানলে আমি কেন বলবো না? এটাই হচ্ছে আমার দায়িত্বশীল আচরণ। আর সরকার নিয়ে এক একজনের অভিযোগ এক এক রকমের, কেউ সুবিধা না পেয়ে অভিযোগ করতে পারে। যেমন আমাদের অভিযোগ কি, আজকে এখানে বললাম কেন শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, কেন অহেতুকভাবে বন্দরকে, যেটাই সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না, সে কেন 30 বছরের ওইখানে একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে। সরকার নিয়ে আমাদের অভিযোগ হচ্ছে এইটা যে ভোজ্য তেলের মূল্য কেন সে বাড়িয়ে দিল, সে কেন জিনিসপত্রের দাম করতে পারছে না। যে এত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, কেন অন্ততপক্ষে জাতীয় ন্যূনতম মজুরি বা সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আমরা আলোচনা করতে পারলাম না। আমাদের অভিযোগ তারা এটা করলো না কেন? কিন্তু আমার কথা সোজা যে আমরা এটা নিয়ে এই অভিযুক্ত থেকে আমরা চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তার যে প্রধান দায়িত্ব, আর দেরি না করে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সে আলোচনায় কিন্তু এখনো ঢুকতে পারেনি। আরপিওতে কি হচ্ছে আমি তো, আমার দল এখনো জানি না, আমি জানি না মান্না ভাই বলতে পারবে কিনা, ওনাদের সাথে কথা হয়েছে কিনা। সেইখানে বরঞ্চ এই নির্বাচন কমিশনের উচিত দ্রুত আরপিওর কি সংশোধনী লাগবে না লাগবে এটা করে ভালো নির্বাচন কিভাবে করা যায় সেই জায়গায় যাওয়াটা দরকার। আর এই যে বললাম, যারা এই কথাগুলো বলেছে ও ব্যাপারে আমি যা কমেন্ট করেছি, আবারও বললাম আমি আশা করব এই ধরনের অভিযোগ, কারণ যেহেতু আমি ওই কথাটা আবার রিপিট করছি, আমার কথা রিপিট হচ্ছে যে যেহেতু একটা নির্বাচনী পথে যাত্রার মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে যাত্রাটা করতে চাই, তাহলে এখানে যে সরকার আছে তার কোনো ব্যক্তি দুর্বলতা, তার দুর্নীতি, লুটপাট এগুলো থাকলে সুনির্দিষ্ট করা দরকার। যেটা একটু আগে মান্না ভাই কথায় বলছেন, এটা আমি 100% একমত যে সুনির্দিষ্ট করেই আমাদের কথাবার্তা বলা উচিত। তাহলে কিন্তু আমাদের ওই যে যাত্রায় বাধার কথাটা নানাভাবেই কিন্তু সবাই আমরা নানাভাবে বলছি, কেউ কোনোটা বাধা দিতে পারবে না, আমরা আমাদের এই যাত্রাপথ ঠিকমতো চালাতে পারবো। জি, সেই প্রত্যাশা আমাদেরও আছে। মাহমুদুর রহমান মান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ নিয়ে জামায়াত নেতা একটি অভিযোগ করেছেন যে কিছুদিন আগে এক সচিবকে নিয়োগ করা হয়েছে, তার এই ভূমিকা আসলে নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ, অথচ সেই সচিবের অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। এবং সেই সিনিয়র সচিব এহসানুল হক, যার কথা আমি বলছি, তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছেন তিনি নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করবে। কিন্তু এই ধরনের নিয়োগকে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কি কোনো প্রশ্নবিদ্ধ করবে না, আপনার কি মনে হয়? আপনি যখন প্রশ্ন করছেন তখন তো আমি বিদ্ধ হচ্ছি, প্রশ্ন করছেন যেহেতু আমি বিদ্ধ হচ্ছি না, মানে এইটা না। কিন্তু আমি বলবো যে খুবই উদ্বেগের বিষয়, প্রশাসনের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো এরকম করে ইনভলভ করবে কেন? আপনি একটা পলিসি করতে হবে যে আমি প্রশাসনকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেব। সরকারের প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রশাসনে কোনো রকম সরকারি প্রভাব রাখবো না, এটা যোগ্যতার ভিত্তিতে হবে। একটা পলিসি তো সেট করতে হবে। নিশ্চিতভাবে প্রশাসন খুবই ইম্পর্টেন্ট। একটা জেলার ডিসি বা ধরো একটা থানার ওসি নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে, তো যদি সে ফ্রি হ্যান্ড পেয়ে যায় এবং মতলব নিয়ে করে, তাহলে তার আগে এই প্রশ্নটা তোলা স্বাভাবিক। কিন্তু এই অভিযোগ কে কার বিরুদ্ধে করছে না বলেন? প্রথম অভিযোগ হয়েছে স্বৈরাচারের দোষরা সব তার জায়গাগুলোতে আছে, কোনো রকম শাস্তি হয়নি, কোনো রকম তদন্ত হয়নি, কোথায় কোথায় কারা আছে, আগে কি রেকর্ডে ছিল, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, নো স্টাডি, মানে একটা ইনভেস্টিগেশন হয় না। আমেরিকাতে যেরকম মনে করেন একটা পার্টি ক্ষমতায় আসলে আগের পার্টি টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দেয়, আপনি সেই সিস্টেম হলেও করেন যাতে কনফিডেন্স হয়, সেটা করেনি। এখন তারপরে উঠলো যে যারা উপদেষ্টা আছেন তারা এই করছেন, তারপরে আসলে জুনিয়র উপদেষ্টা এই করছেন, তারপরে হলো যে সমন্বয়ক বানানো হয়েছে মন্ত্রণালয়ে তারা এটা করছেন। অতঃপর পার্টিগুলো একটা আর একটার বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। এর মধ্যে বিএনপি বলল প্রশাসনের সব জায়গা আর শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গা দখল করে ফেলেছে বিএনপি, আর জামাত অভিযোগ করতে লাগলো যে সব চাঁদাবাজি, জায়গা জমি দখল তারা করতে শুরু করলো। তাহলে নির্বাচনের যে পরিবেশ দরকার সেটা তো নষ্টই হয়ে গেল। বাস্তবত ভেতরে ভেতরে এটা খাওয়াখাই হয়ে গেছে। এটা কোন দিকে যাবে জানি না। পুলিশ এই অবস্থা দেখে বলছে আমি কার দিকে যাব? তোমরা ঝগড়া করছো, যারা তোমরা আমাদের পরিচালনা করবে তারাই ঝগড়া করছো। তারা যত বড় ট্রমাতে ছিল সেই ট্রমা থেকে বেরোতেই পারে নাই। তারপরে আবার তারা দেখছে যে প্রশাসন বলে কিছু নেই, তাহলে কোন পরিস্থিতি দাঁড়াবে? আমি মনে করি মানে সবসময়ের জন্য এটা সত্যি যে বর্তমান সময়ে একটা যথাযথ নির্বাচন গুণমান সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য করবার দায়িত্ব একা সরকারের নয়। এই সরকার তো দিন গুনছে, ডেট ডিক্লেয়ার করার পরে এত তারিখে নির্বাচন কমিশনের হাতে চলে গেল, আমরা ভাই আর কিচ্ছু জানি না, গভর্নমেন্টই থাকবে না, এবং তারপরে ভোট যা হয় হোক গিয়ে তারা চলে যেতে চায়। ওই অর্থে যদি কেউ
বলে, সরি, ওই অর্থে যদি কেউ বলে যে তারা সেফ এক্সিট চায়, ওটা কিন্তু আমি মানি। চায় তারা, এখন আর কোনো ঝামেলা যেতে চায় না। যদি ধরেন গত 14 বছর টাকা পয়সা বাড়িয়েছে, দুর্নীতি করেছে, বেরিয়ে যেতে চায়, থাকতে চায় না। এই ইলেকশনটা তাহলে করবে কে? দায়িত্বগুলো কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর উপরে। যদি দেশের মানুষ দেখে বিএনপি জামাত এক টোনে কথা বলছে একটা ভালো নির্বাচন করবার, তাহলে মানুষ কনফিডেন্স পাবে। না হলে পরিণতি আগের মতোই হয়ে যাবে। এইটা ঠেকাতে পারবেন না। ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না। আব্দুল সালাম, আপনার কাছে ঠিক একই প্রসঙ্গে যেতে চাই। এই যে সরকারের ভূমিকা নিয়ে এখানে জামায়াত নেতা অভিযোগ করেছেন, বলেছেন যে অতীতের দুর্নীতি ইতিহাস অনেক লম্বা, তাকেই আসলে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে কথা হয়েছিল, সাক্ষাৎকারে বলা হয়েছিল, সরকার বলেছে যে আমরা আসলে নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। তাহলে কি এই যে এনসিপির যে সরকারের প্রতি অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে এনসিপি দিনের পর দিন পরিষ্কার হচ্ছে, এই সন্দেহটা কি ঠিক? এই প্রসঙ্গে যদি আপনি আপনার মন্তব্য একটু যুক্ত করতে চান। এটা হলো এনসিপি তাদের নিজেদের অভিজ্ঞতা, এটা বলতেই পারে। কারণ এখানে পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আসছে যে তাদের দুজন উপদেষ্টা সম্পর্কে যে বহু টাকার দুর্নীতি তারা করছে। দুইজনের বাবার সম্পর্কেই অভিযোগ আসছে যে তারা সব খুলে বসছে যে কিভাবে টেন্ডার হবে। সেগুলো তো, অর্থাৎ এটা তো তাদের অভিজ্ঞতা, কাজে তারা মনে করছে সবাই এরকম। এটাও হইতে পারে যে আমাদের দুইজন যখন যায় ওইখানে এরকম করতে পারতেছে, তাহলে সব উপদেষ্টারা এটা করতেছে, সেটাও হইতে পারে। একটা যে শোনেন, এটা যদি তারা বলার আগে তারা ওইখান থেকে রিজাইন করা উচিত ছিল, এটা হলো একটা। আর আরেকটা হলো যে দেখেন, একে ইমিডিয়েট 2 দিন আগে 2টা টেলিভিশনে লাইসেন্স দেওয়া হয়েছে, এবং এটা একেবারে পরিষ্কার, এটা কেউ ব্যাখ্যাও দেয় নাই, বা এটা কেউ প্রটেস্ট করে নাই, বা এটা নিয়ে মামলাও করে নাই। বলছে যাদেরকে দেয়া হয়েছে তাদের নাকি ঘর চুলার হিসাবই নাই। অথচ একটা টেলিভিশন যাদেরকে দিবে, সেই টেলিভিশন প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে কত টাকা লাগবে সেটারও ব্যাখ্যা দেয়া আছে। তাহলে এটা কি দুর্নীতি না? এটা তো কারা করছে? তারা করছে। তো আগে তো তারা বলার আগে তাদের দুজনকে বলা উচিত যে বাবা তোমরা আগে ওইখান থেকে চলে আসো। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সবাই বলা উচিত, কিন্তু কেউ বলতেছে না, এটা হলো যে শিডিউল অ্যানাউন্সের অন্তত মিনিমাম 3 মাস আগে যদি কোনো উপদেষ্টা রিজাইন না করে, তাহলে সে নির্বাচন করতে পারবে না। এটা হওয়া উচিত, কিন্তু কেউ বলতেছে না কিন্তু আজকে এটা। কাজেই আমি দুর্নীতির কথা বলতেছি, অথচ আমি বড় দুর্নীতিবাজ। আর আরেকটা হলো যে এটা তো শোনেন, আজকে হোক 2 দিন পরে, এটা তো হবেই। দুদক তো আছেই, কে দুর্নীতি করতেছে অবশ্যই তাদেরকে জবাব দিতে আসতে হবে। সেটা আগের মন্ত্রীরা যদি জবাব দিতে আসবে, বর্তমান উপদেষ্টা পরিষদকেও জবাব দিতার মধ্যে আসতে হবে। এটা পরিষ্কার যে কেউ দুর্নীতি করে উপদেষ্টা আছে বলে পার পেয়ে যাবে, আর মন্ত্রী আছে বলে সে ফাইসা যাবে, সেটা তো না। যে অর্থাৎ যে ওই চেয়ারে বসে যদি কেউ স্বজনপ্রীতি করে, কেউ দুর্নীতি করে, কেউ যদি মানে আইন ভঙ্গ করে থাকে, তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে। তো কাজেই বর্তমান এই উপদেষ্টা পরিষদের এমন তো কোনো নাই যে তাদেরকে সব আমরা দিয়ে দিছি, মানে অর্থাৎ তাদেরকে মাফ করে আগেই ঘোষণা দিয়ে দিছি আমরা, সেটা তো দেওয়া হয় নাই। তো কাজে কেউ যদি দুর্নীতি করে থাকে, দুদক আছে, দুদক দেখবে, সেগুলো কোর্ট কাছারিতে যাবে পরবর্তীতে পর্যায়ে। কেউ এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তো এই বিষয়টা অবশ্যই আমার দেখতে হবে। আর একটা এখানে আমি যেটা আগেই বলতাম ভুলে গেছি একটু, শিক্ষকরা আজকে মাঠে আছে, কতদিন ধরে আন্দোলন করতেছে, তারা এত কেনাকাটা করতেছে, কতশো গাড়ি কিনতেছে, কিসের জন্য? এটার জন্য, ওইটার জন্য, বিমান কিনতেছে, যুদ্ধ বিমান, এই সেই কত কিছু কিনতেছে। অথচ যে শিক্ষক, এটা তো অবাক হয়ে যায় যে আমরা বলি, সবাই বলি, এক বাক্যে বলি যে ছাত্রদের আন্দোলনের কারণে আজকে অভ্যুত্থান হয়েছে, অথচ শিক্ষা ব্যাপারে কোনো কমিশন হয় নাই, যেখানে ছাত্ররা এখানে উপদেষ্টা পরিষদে আছে, এবং এই পদে বলার পর সেটা কোনো ব্যাখ্যাও নাই যেটা দরকার, তাই না? এখানে আমি বলি শিক্ষকদের যেটা ন্যায্য দাবিটা শোনেন, এইখানে যেটা যে এটা পাগলও মানবে না যে একটা শিক্ষকদের 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি ভাড়ার জন্য। এটা কি তাদের সাথে কি এটা পাগলামি করতেছে, তাদেরকে উপহাস করতেছে? 500 টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়ার কোনো সুযোগ আছে? গ্রামেও তো নাই।
এটা কি পাকিস্তান আমলে সেই বাসা ভাড়া একটা যদি মুলি ঘরের বেড়া ভাড়া দিতে হলে 500 টাকায় হয়তো পাওয়া যেত। কাজে এখন তারা কীভাবে চিন্তা করে এগুলো করার চেয়ে না করা ভালো, বরঞ্চ না দিত সেটাও ভালো ছিল। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, এবারে আপনার কাছে আসতে চাই। কিছু সার্জিস আলমের একটি বক্তব্য ঘিরে আপনাকে প্রশ্নটা করতে চাই। কিছু উপদেষ্টা যেনতেনভাবে নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে চাইলেও তা আসলে দিতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের ভেতরে অনেকে যেনতেন নির্বাচনের মাধ্যমে নিজেকে নিরাপদ করতে চাইছেন, এই কথাটা উনি বলেছেন। এটা কি আসলে সরকারের অভ্যন্তরে আস্থার সংকেত কি, আপনার কি মনে হয়? আমি জিনিসটাকে এইভাবেই ভাবতে চাই যে এইখানে আলোচনা আসছে, কিন্তু নানাভাবে আলোচকরা এটা বলেছে যে অনেকে বা অনেক গোষ্ঠী, অনেক ব্যক্তি তার স্বার্থ একটা বিবেচনা থেকে কথাগুলো বলে, এটাই। কিন্তু আমাদের ভিত্তিটা কোনটা হওয়া উচিত? এই যে এক্সিটের কথা বলা হয়, মান্না ভাই একটা এখানে যেটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে অনেকে তো মনে করতে পারে বাবা দ্রুত শেষ করো, সেটাও একটা হইতে পারে। কিন্তু এখানে যে আলোচনাটা যে কারণে আসে, সাধারণত যদি কেউ দুর্নীতিপরায়ণ না হয়, সে দুর্নীতিপরায়ণ শুধু আর্থিক না, আপনি একটা আইনি দুর্নীতির ব্যাপারও আছে। যেমন সালাম ভাই এখানে একটা ওই যে টিভি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বললো, বা অন্য কোনো কি বলে ক্রিমিনালাইজেশনের সাথে জড়িত, এইরকম কেউ যদি না থাকে তাহলে এই সংকট আমি দেখি না। বরঞ্চ আমি বলবো, ধরেন এই দাবি যদি আমি উত্থাপন করি, আমার একটু নিজে আমি কি করছি, বা আমার যে দল, আমার দল কি করছি, আমার দলের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, আমরা এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কোথায় পাচ্ছি, আমি যে শত শত গাড়ি নিয়ে মার্চ করছি এবং অনেককে যে ধরনের ভাষা ব্যবহার করছে, এগুলো রাজনীতির ভাষা না। বরঞ্চ এইখানে আমাদের সবার সাবধান হওয়া উচিত, নাহলে জনগণ কিন্তু আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি 30 সেকেন্ডে একটা অন্য কথা বলি। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা তো আলটিমেটলি এর কালমিনেট করতেছি একটা নির্বাচনের জায়গায়। যে দেখেন আরপিওর কথাটা বললাম না, আরপিও আলোচনা হলে সালাম ভাই একটা কোশ্চেন তুলেছেন। আরপিওতে আমাদের আগে যেমন একটা ছিল যে নির্বাচন করতে গেলে একটা দলের ন্যূনতম 3 বছরের সক্রিয় সদস্য থাকতে হবে, অন্যরা বাতিল করে দিয়েছিল আগের সরকার। তা আমরা তো কমিউনিস্ট পার্টি মনে করি এখন এটা পুনর্বহাল করা দরকার। আরপিও আলোচনা হলে কিন্তু আমরা এই কথা বলতাম। এমনকি নির্বাচনকালীন যে সরকার থাকবে, তার আগে যারা সরকারের দায়িত্ব ছিল তারা নির্বাচন করতেই পারবে না। সালাম ভাই তো বলছেন যে 3 মাস পরে। আমাদের যেমন আরপিও যদি কমিউনিস্ট পার্টির সাথে যখন কথা বলবো, আমরা বলবো যে যারা এখন এই সরকারে আছে আপনি ঘোষণা দেন, তারা নির্বাচনই করতে পারবে না। এই আরপিওর এই আলোচনাটা যদি আমরা যেতে পারতাম, তাহলে দেখেন এই যে আলোচনাগুলো অহেতুক হচ্ছে, এই আলোচনা কমে যে বরঞ্চ নির্বাচনী যাত্রায় আমরা অংশ নিতে পারতাম। মাহমুদুর রহমান মান্না, অভ্যুত্থানের পর তরুণ নেতৃত্বকে যারা সামনে রেখেছিলেন, এখন তাদের কেউ কেউ বলছেন সরকার বিপরীত দিকে হাঁটছে। আপনি কি মনে করেন আসলে ক্ষমতার করিডোরে ঢোকার পর অনেকটা পথ হারানোর যে বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে চিরচেনা একটি রূপ, আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? বাংলাদেশের রাজনীতিতে চিরচেনা রূপ যদি বলেন না, তাহলে জিয়াউর রহমানও তো নতুনই ঢুকেছিলেন, অ্যাবসলিউটলি নতুন। ওনার দল এখন দেশের সবচেয়ে বড় দল। এরশাদ সাহেব জীবনে রাজনীতি করেন নাই, 10 বছর যে চালিয়েছেন, ঝামেলা কিছু হয়েছে, কিন্তু তিনি ভালো মন্দ মিশিয়ে বিভিন্নভাবেই মানুষের কাছে গৃহীত। মূল কথা হলো, একটা হলো যোগ্যতার প্রশ্ন, কমিটমেন্টের প্রশ্ন, আর 3 নম্বর হচ্ছে যে সেটাতে লেগে থাকবার প্রশ্ন। আপনার মাথার মধ্যে যদি ধান্দা থাকে, আপনি যদি মনে করেন আমি ক্ষমতায় যাওয়ার পরে মানুষের কাজ করবো কি, আগে নিজেরটা গুছিয়ে দিই, ওগুলো পরে দেখবো, আমার ছেলে মেয়েকে এস্টাবলিশ করি, আমার পরিবারকে করি, আমার আত্মীয় স্বজনকে করি, তাহলে আপনি অন্য জায়গায় যাবেন। অথবা যদি আপনার এরকমও নয় এই রাজনীতিবিদগুলোই সব সর্বনাশের কারণ, রাজনীতি জিনিসটাই খারাপ, তাহলে আপনি নিজে একবারও বোঝেন নাই যখনই আপনি শাসনভার গ্রহণ করলেন, তার মানে আপনি রাজনীতির দণ্ডটা হাতে নিয়েছেন। আপনি সেটা বিশ্বাসই করতে পারেন নাই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যিনি নিয়েছেন, যেভাবেই আসুক, তিনি কিন্তু রাজনীতি থেকে দূরে থেকেছেন। এখনও এত বড় বড় ক্রাইসিসের একটা প্রশ্ন তিনি আনসার করেন নাই। আমি প্রধান উপদেষ্টার কথা বলছি, তার তো এগুলো উচিত ছিল। আমাদেরকে যখন ডেকে ডেকে কথা বলছেন, আমাদেরকে এগুলো বলতে দেওয়া উচিত ছিল, শোনা উচিত ছিল, সে অনুযায়ী ব্যবস্থা করার দরকার ছিল, করেননি। আর রাজনৈতিক দলগুলো সবাই আমি বলবো যথেষ্ট ভালো আচরণ করেছে। তারপরেও সমস্যার গভীরে গিয়ে যে জায়গায় যদি আপনি সুতা দিয়ে সেলাই করে দিতেন, নতুন করে ফাটল ধরতো না, সেই জায়গাটা অ্যাভয়েড করেছেন। মানে জামাত বিএনপি এই একসাথে হয়, এই আবার সরে যায়, আবার কি যেন হয় একসাথে হয়, এই রকম চলছে খেলাটার মতো। কিন্তু তাদের ভেতরে যে রাজনীতির এই পার্থক্য, এখন তো এটা ক্ষমতার দ্বন্দ্ব, কে কতখানি ক্ষমতাশালী এটা দেখাবার প্রশ্ন। এবং সেখানে আমি বলি, পক্ষপাতির থেকেও মনে করলে আবার কিছু করার নেই। বর্তমানে এই যে আলোচনাগুলো, তার মধ্যে আমি দেখলাম বিএনপি যথেষ্ট অ্যাকোমোডেটিভ,
কিন্তু আমি বিএনপিকে অ্যাকোমোডেটিভ দেখছি না। এই যে বলা হলো যে উপদেষ্টারা এই করেছেন, কয়েকজন আছে, তাদের কথা প্রমাণ আমাদের কাছে আছে। দ্য মোমেন্ট ইউ সে দ্যাট, তখন আপনার দায়িত্ব পড়ে যায় এটা জনগণকে জানানো। আপনি তো তা করছেন না, তাহলে কিভাবে হবে? জি আব্দুল সালাম, এই যে যেন নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে কি আসলে সার্জিস আলমের এই বক্তব্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে 2014 কিংবা 2018 সালের পুনরাবৃত্তির দিকে যাচ্ছে দেশ, এই আশঙ্কার কথা কি তিনি বলছেন? সেটা যাচ্ছে না। তারা আগে, আমি যেটা প্রথমেই বলছি যে নির্বাচনে যেহেতু তারা মানে সুবিধাজনক অবস্থায় থাকতে পারবে না, এই জন্য নির্বাচনটাকে আগেই তারা বিতর্কিত করতে চায়। আর আরেকটা যেটা আমার মনে হয় যে এখানে পরিষ্কার কিছু কিছু ব্যক্তি বা দল তাদের ব্যক্তির স্বার্থে বা দলীয় স্বার্থে বা বাহিরের কোনো স্বার্থে তারা এখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা করছে, কিন্তু দেশের স্বার্থ নিয়ে তারা চিন্তা করছে না। দেশের স্বার্থ নিয়ে চিন্তা করলে আজকে অর্থনীতি নিয়ে চিন্তা করা উচিত। দেশের স্বার্থ নিয়ে চিন্তা করলে আজকে সীমান্তে কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা করা উচিত। দেশের স্বার্থ নিয়ে চিন্তা করলে আমার প্রতিবেশী রাষ্ট্র আমার সাথে কি আচরণ করছে সেটা আমাদের চিন্তা করা উচিত। দেশের স্বার্থকতা চিন্তা করলে আজকে বহির্বিশ্ব কেন আমাকে আমার প্রতি সেরকম এখনও দৃষ্টি দিচ্ছে না, এইখানে ফিনান্সিয়াল যে ইনভলভমেন্ট সেটা আসতেছে না, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত। মানুষকে নিয়ে চিন্তা করা উচিত যে আজকে করলার দাম, পটলের দাম কত বাড়ছে, আজকে জিনিস তেলের দাম কত বাড়ছে, আজকে এখন পর্যন্ত ইলেকট্রিক বিল আমরা কমাতে পারি নাই, গ্যাসের বিল কমাতে পারি নাই, জনগণের যে আজকে নাবিশ্বাস উঠে গেছে, এই জিনিসগুলো চিন্তা করা মিনিমাম একটা জায়গায় এসে তারা অন্তত একটা জায়গায় আসতো, ঠিক আছে আমরা একটা নির্বাচিত সরকারে যাই, তারপরে দেখা যাক এটা পরিবর্তন হয় কিনা। যদি তাদের মধ্যে দেশপ্রেমটা থাকতো, আমি অ্যাবসলিউটলি পরিষ্কার বলবো যে এটা ব্যক্তির স্বার্থে, কিছু কিছু দলের স্বার্থে, আরেকটা হলো বহির্বিশ্বের কোথাও কোনো ইন্টারেস্টের স্বার্থে তারা অ্যাক্ট করতেছে, এটা দেশের স্বার্থে করতেছে না, এটা পরিষ্কার আমার কাছে। অর্থাৎ ধরুন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যত কথা হচ্ছে ততই তো স্পষ্ট হচ্ছে রাজনৈতিক ভাঙন কিংবা দলগুলোর মধ্যে যে বিরোধ, আসলে পুরনো ক্ষমতার খেলায় কি আমরা ফিরে যাচ্ছি কিনা, যেহেতু বারবার এই বিতর্ক আসছে। এই বিতর্কটা সুযোগ করে দিতেছে বর্তমান সরকার। আমরা একদম ভেরি বিগিনিং বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি কি করতে চান, আপনি কতদিন থাকতে চান, কি কি পরিকল্পনা, এবং আমরা বারবার বলছি যে আপনি এটা বেশি লেন্দি করেন না, বেশি লেন্দি করলে আপনি টিকতে পারবেন না বা কিছু প্রাইসেসগুলো বাড়বে। আজকে ওই অবস্থায় হয়েছে, ওই জন্যই তাদের সেফ এক্সিটের প্রশ্ন আসতেছে, এই জন্যই তাদের বিভিন্ন দুর্নীতির প্রশ্ন আসতেছে। যদি শর্ট টাইমে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে যদি আজকে তারা ইলেকশন করে যদি মিনিমাম যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট দেশে চলে আসতো, রাজনৈতিক দলগুলো যদি এখানে ইনভলভ হয়ে যেত, তাহলে কিন্তু আজকের এই প্রশ্নগুলো আসার কোনো সুযোগ ছিল না। আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি, সঙ্গেই থাকুন।